প্রিয় দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার বিশেষ এই উদ্ভাবনের গল্প নিয়ে এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন সামিউল ইসলাম, যিনি তার কাছ থেকেই শুনলেন যে এখন পর্যন্ত এই বয়সে 40টির মতো উদ্ভাবন করেছেন, বিভিন্ন ডিভাইস তিনি আবিষ্কার করেছেন। তো সেই জায়গা থেকে আমরা তার গল্প শুনছি এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের মাঝে উপস্থাপনায় রয়েছি আমি গোলাপ মোস্তাফিজ। তার কাছে আবারও ফিরব, তার উদ্ভাবনের গল্পগুলো শুনব। তবে আপনি যেমনটি বলছিলেন, যখন ছোটোবেলায় আপনাকে ডাকতো সায়েন্টিস্ট, আইনস্টাইন, তো এরকম কোনো বিজ্ঞানীর কোনো গল্প আপনি পড়েছেন, জেনেছেন যে আসলে বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা আসলে কিভাবে উদ্ভাবন করে, সেই জায়গায় আপনার অনুপ্রেরণায় কে ছিল, কার অনুপ্রেরণায় আপনি এই জায়গায় এসেছেন? আসলে সায়েন্টিস্ট অনেক বড় একটা ব্যাপার, যেটা আসলে আমি আসলে ওগুলো কল্পনাও করতে পারবো না। বাট যখন হচ্ছে কিছু কিছু সায়েন্টিস্ট আছে যাদের বিভিন্ন পারপাস আমি ফলো করি। যেমন আইনস্টাইনের একটা উক্তি আমাকে খুবই ভালো লাগে এবং আমার রিয়েল লাইফে আমি এটা ইমপ্লিমেন্ট করি বা ওইভাবে চলার চেষ্টা করি। সেটা হচ্ছে, সবাই যে পথে চলবে সে পথে তার থেকে আলাদা পথে চলতে হবে। আমি সর্বদাই চেষ্টা করি যে আমি আলাদাভাবে কিছু একটা করার, সবাই যেটা করে সেটার একটু ব্যতিক্রমী কিছু একটা করার চেষ্টা করি। তো এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমার মধ্যে এটা লালন করি। এছাড়া আমাদের বাংলাদেশের আইডল ইঞ্জিনিয়ার জাহেদ সবুর, ওই ভাইকেও আমি অনেক ফলো করি। তার আপনারা জানেন সে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার। ওনার আমি ভিডিওগুলো অনেকবার দেখেছি এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এভাবে আমি অনেক সায়েন্টিস্ট বা অনেক মহৎ ব্যক্তিদের বিভিন্ন জীবনী থেকে বিভিন্নটা নেওয়ার আমি চেষ্টা করেছি। আপনার এই যে জার্নিতে এমন কোনো প্রাপ্তি আছে যেগুলো আপনাকে আরও বেশি অনুপ্রাণিত করে কিংবা আপনার এই কাজের গতিকে আরও বেশি বেগবান করে তোলে? সবথেকে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা আমার সবথেকে যেখান থেকে আমি মোটিভেটেড হই সেটা সাধারণ মানুষ যারা আপনারা কমেন্ট বক্সগুলো চেক করলে দেখতে পারবেন। আমার যে নিউজগুলোতে হাজার হাজার কমেন্ট, তারা বলে ভাই এগিয়ে যান, সামনে চলেন, আমাদের গর্ব, দেশের গর্ব, জাতির গর্ব। তো তাদের যখন আমি এই কমেন্টগুলো চোখে দেখি বা এগুলো যখন আমি পড়ি, তখন সত্যি আমাকে অনেক ভালো লাগে এবং আমি আরও নতুন কিছু করার চিন্তাভাবনা করি। আসলেই আমরা যেভাবে অনুপ্রাণিত হই, ছোট ছোট বিষয় থেকেই আসলে অনুপ্রাণিত হওয়ার যে গল্পটা, এটা সত্যি অসাধারণ। আমরা যেমনটি আপনার কাছ থেকে জানছিলাম যে আপনার এই যে আবিষ্কার, আপনি 40টার মতো উদ্ভাবনের যে গল্প শোনালেন, ডিভাইসগুলো উদ্ভাবন করেছেন, এবং বর্তমানে আপনি কোন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন? এখন আমার যে 40টা প্রজেক্ট ছিল, এগুলো বেসিক ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, লেভেল 1 বা 2। আমি এগুলো খুব অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট বানাই নাই। আমি এগুলো বেসিক হিসেবে বানিয়েছি, কারণ আমাদের কিছু একটা দিয়ে শুরু করতে হবে। ফার্স্ট অফ অল, আমরা চাইলেই অনেক বড় কিছু করতে পারি না। আমাদের এখানে লিমিটেশন কিছু থাকে। যেমন আমাদের যে লিমিটেশনটা আমাদের দেশের, সেটা আমাদের ফাইন্যান্সিয়াল যে অবস্থা, আমাদের চিন্তা করতে হয়। আমরা যখন অনেক বড় বড় প্রজেক্টের চিন্তা করি, বাট এই প্রজেক্ট যখন রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে চাই, আমাদের কিন্তু অনেক কস্টিং হয়ে যায়, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য অনেক চ্যালেঞ্জের একটা ব্যাপার। এরপরে আমাদের আরেকটা ব্যাপার যেটা হয়ে থাকে, সেটা আপনি চিন্তা করলেন, বাট আপনার কাছে ফান্ডিংও আছে, কিন্তু আপনি এটা ইমপ্লিমেন্ট করার জন্য যে ডিভাইসগুলো, যে সেন্সরগুলো দরকার, সেগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের দেশে নেই। যার কারণে আমাদের অনেক আকাশ ছোঁয়া যে প্রজেক্ট বানানোর স্বপ্ন, এই স্বপ্নই থেকে যায়। তো আমাদের দেশে যেগুলো নর্মাল সেন্সর পাওয়া যায় বা বিভিন্ন ডিভাইসগুলো পাওয়া যায়, সেগুলো দিয়েই যেগুলো বানানো যায়, আমি সেগুলোই চেষ্টা করেছি 40টার মতো বানানো। এখন আমার সাথে বর্তমানে আমার ইস্টার্ন ইউনিভার্সিটি আছে। তারা আমার সাথে ফান্ডিং বা তারা আমার সাথে কাজ করার জন্য তারা কন্টিনিউ করতেছে, তারা কাজ করবে। আর আমরা ইস্টার্ন ইউনিভার্সিটির ফান্ডিংয়ে অত্যাধুনিক যে প্রজেক্টগুলো আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আমরা এই কাজগুলো আপনাদেরকে ফুলফিল করানোর পর দেখাইতে সক্ষম হব। আপনি বলছিলেন যে নীলা রোবট তৈরি করেছেন গ্রামের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য। আসলে এটি কিভাবে কাজ করে? এটা ওপেন এআই। এটা ওপেন এআই। আমরা যখন আমরা যেরকম বিভিন্ন ওয়েবসাইট, গুগল, চ্যাটজিপিটি, এদেরকে যেরকম আমরা
টাইপ করে দেই, ওকে এরকম ভয়েস সেন্সর দেওয়া আছে যে ওকে ভয়েস দিলে ও হচ্ছে ওই অ্যালগোরিদমটা বিভিন্ন ওয়েবসাইট সার্চ করে যে ফর এক্সাম্পল আমার হচ্ছে জ্বর হয়েছে, এটার জন্য আমি কি করব। তখন হচ্ছে ওই এই যে লজিকটা ও হচ্ছে সার্চ করার পর বিভিন্ন ওয়েবসাইটে দেখে যে আসলে কোন ওয়েবসাইটে কি বলছে। তো দেখে ম্যাক্সিমাম ওয়েবসাইটে কি বলছে, যখন দেখে ম্যাক্সিমাম ওয়েবসাইটে বলতেছে যে আপনি নাফা খান, তো তখন ওটাও আউটপুট হিসেবে ওর ভয়েসটা দিয়ে দেয় যে নাফা খাইতে হবে তাহলে এটা ভালো হবে, বা রুলস অ্যান্ড রেজুলেশন যেগুলো আছে ওগুলো সব কিছু বলে দেয় যে এইভাবে কাজ করবে। ইভেন আমি আমার রোবট নীলাকে আরও অ্যাডভান্স করার জন্য আমি কাজ চালিয়ে যাচ্ছি। আর আমার সাথে ইস্টার্ন ইউনিভার্সিটি আছে, এই নীলাকে আমি চাই বাংলাদেশের মধ্যে 1 নম্বর রোবট এবং ভালো একটা যাতে চিকিৎসক রোবট হিসেবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, এটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি। এই যে নীলার কথা বললেন, আপনি যখন এটি উদ্ভাবন করলেন এখন পর্যন্ত কোনো মানুষ সেবা নিয়েছে কিনা, উপকৃত হয়েছে কিনা, এবং তাদের অনুভূতি কেমন? আমার রোবট নীলা অলরেডি 20 জনেরও বেশি মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে এবং তারা প্রত্যেকেই উপকৃত হয়েছে। এছাড়া হচ্ছে আমার রোবট নীলাকে নিয়েই কিন্তু বেশ কিছু নিউজ হয়েছে, যে নিউজগুলোতে আপনারা দেখতে পারবেন রোগীর সাথে কিভাবে সে কানেক্টেড, কিভাবে কথা বলছে, কিভাবে তাদের চিকিৎসা সেবা দিচ্ছে, এগুলো আপনারা গুগলে গিয়ে সার্চ দিলেই সব পেয়ে যাবেন। আপনি বলছিলেন যে কস্ট ইফেক্টিভ করার জন্য আপনার স্বল্প মূল্যের যে ডিভাইসগুলো, যেমন নীলার কথা বললেন, তারপরে ইনকিউবেটর, এই ডিম ফোটানোর যে ব্যাপারটা, আসলে এইটা আসলে কতটুকু ফলপ্রসূ আপনার কাছে মনে হয়? আমার হচ্ছে ম্যাক্সিমাম প্রজেক্টগুলোই, শুধু একটা না, ম্যাক্সিমাম প্রজেক্টগুলোই বলতে পারেন এগুলো হচ্ছে খুবই কম টাকাতে আমি বানিয়েছি, একবারে লো কস্টিং। মানে এগুলো হয়তোবা আমি মানে খেলনা জিনিস দিয়ে মানে আমাদের যেটা প্রয়োজন নেই সেই জিনিসগুলো আমি কালেক্ট করে ওগুলো দিয়ে কিন্তু বানিয়েছি। যেমন হচ্ছে কক শীট দিয়ে আমি বানিয়েছি হচ্ছে ইনকিউবেটর মেশিন, ডিম ফোটানো। আর এখানে হচ্ছে যে ইলেকট্রিসিটির যে বিলটা অনলি 18 থেকে 19 টাকা, যেটা দিয়ে আপনার 100টা থেকে 150টার মতো আপনি ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারবেন। সো এটা কিন্তু অবভিয়াসলি আমাদের জন্য খুবই ইফেক্টিভ। এছাড়া আমার একটা সোলার সাইকেল ছিল, যেটা রোদ দিয়ে, শুধুমাত্র রোদ দিয়েই আপনি হচ্ছে আপনার যে যোগাযোগ ব্যবস্থা চলাফেরা করতে পারবেন এই সাইকেল দিয়ে, যেটা আমাদের গ্রামীণ অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা রাখবে। যাদের বাইক কেনার সামর্থ্য নেই তারা কিন্তু এই সাইকেল চাইলে অনেক ইজিলি এটা ইউজ করতে পারবে। এছাড়া হচ্ছে যেমন রোবট, এটা হচ্ছে আপনার ডায়াবেটিস টেস্ট করা, জ্বর টেস্ট করা, এরকম যে ছোট ছোট টেস্টগুলো আছে এগুলো রোবট কিন্তু করতে পারবে। যেখানে নর্মাল মানুষের বিপি মাপানোর জন্য ডাক্তারের কাছে যাইতে হয়, আর সেখানে আমার একটা রোবট মানুষকে স্বাস্থ্যসেবা দিতে পারবে খুব সহজে এবং খুব কম মূল্যে। আমি এটা আসলে ফ্রিতে বানিয়েছি, মানুষকে ফ্রিতে চিকিৎসা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনার গল্পগুলো শুনছি আমরা, আপনার আরও গল্পে যাব, তবে যাবার আগে আমরা দেখছি যে এখানে ফেসবুকের পাতায় কমেন্টস জমা পড়ে আছে। আমরা দু একটা কমেন্টস নিতে চাই। আব্দুর রহমান বলেছেন খুব ভালো হচ্ছে। জুলফিকার চঞ্চল বলেছেন শুভকামনা সামিউল, জয় হোক তোমার। ধন্যবাদ চঞ্চল ভাই আমাদের সাথে থাকার জন্য। লাবণী ড্রিম বলেছেন সুন্দর আলোচনা, শুনতে ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মানিক, তিনি সালাম জানিয়েছেন, কেমন আছেন আপনি? সাকিব হোসেন আশিক আমাদের সাথে ছিলেন এবং তিনি মোহাম্মদ আবদুল্লাহ আল মানিক বলেছেন মেঘ ডুমরের বিল, মানিক মৎস্য খামার থেকে শুনছেন তিনি আর তোতা ভাই মিলে শুনছে আর কি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তারপরে আমাদের সাথে আছেন ঈশিতা রহমান ফারিয়া, বলেছেন এভাবে হঠাৎ করে একটা সুন্দর আয়োজন। আচ্ছা, বন্ধু করে হঠাৎ করে এমন করাটা ঠিক না। আচ্ছা, মানে ওনার কথাটা বুঝতে পারি নাই। যাই হোক, মানে হঠাৎ করে চলে আসা তিনি আশ্চর্য হয়েছেন আর কি। যাই হোক, যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সামিউলের কাছে আবারও ফিরে যাব যে এই যে আপনার এই জার্নিটা, আমরা তো চলার পথে অনেক সময় হোঁচট খেতে হয় আর কি। তো সেই জায়গা থেকে এই জার্নিতে চ্যালেঞ্জ কি ফেস করেছেন আপনি? এখানে যে বড় সীমাবদ্ধতা যেটা থাকে সেটা হচ্ছে নর্মালি সবাই সাপোর্ট করে, সবাই হচ্ছে আমাকে সাপোর্ট করে, সবাই অ্যাপ্রিসিয়েট করে, এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয়।
এখানে হোঁচট বলতে হচ্ছে আমাদের যে স্বপ্নটা থাকে সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে আমাদের একটু সমস্যা হয়ে যায়, যেটা এর আগে আমি বলেছি। আমাদের যে চিন্তাটা আমরা করি যে বড় কিছু একটা করব, কিন্তু আমাদের এই বড় কিছু আমরা করতে পারি না, কারণ আমাদের যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে আমরা হয়তো বা সেন্সরগুলো এখানে পাই না, আপনি যেটা যেমনটি বলছিলেন হ্যাঁ, এর আগে। বা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা এটা আমাদের একটু সমস্যা হয়ে যায়, যার কারণে আমরা বড় বড় প্রজেক্ট করতে পারি না। এগুলোই আমাদের চ্যালেঞ্জ। এছাড়া থাকে দুই একজন কমেন্ট করে এগুলো দিয়ে কী হবে, এগুলো করে লাভ কী, তবে আসলে তাদের বলার তো কিছু নেই, তারা তো হচ্ছে তারা বলবেই, এটা হচ্ছে না, এটা স্বাভাবিক। এই যাত্রায় আসলে এটা স্বাভাবিক বিষয় বলেই মেনে নিতে হবে, কারণ কিছু মানুষের কাজই এরকম আলোচনা সমালোচনা করা, তাই তো? আসলে হ্যাঁ, তাদেরকে বলতে চাই যে ভাই তাদেরটাও ঠিক আছে, বিকজ মানে আসলে তো এগুলোতে কিছু হবে না। আমাদের রিয়েল লাইফে যে আমরা সমস্যাগুলো ফেস করি বা আমাদের যে সমস্যা, আমাদের এই প্রজেক্ট কিন্তু একটা প্রজেক্টের মধ্যেই থাকে। এটা কিন্তু আসলে বড় করে যে একটা সমস্যা সমাধান করা যাবে এটা কিন্তু আসলে না। মানে নর্মাল একটা প্রজেক্ট আর বাস্তবে যে একটা মানুষের সমস্যা সমাধান করবে এরকম প্রজেক্টের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। যেমন অনেকেই আপনারা দেখতে পান যে ক্ষুদে বিজ্ঞানী, অনেক বিজ্ঞানী সব ছোটতেই দেখা যায়, বড় হলে তারা যায় কই? তারা আসলে যায় কই? তারা কিন্তু আসলে থাকে না। কেন থাকে না? কারণ তারা ছোট ছোট সমস্যাই সমাধান করতে পারে। বড় হয়ে যে আমাদের অনেক বিগ যে সমস্যাগুলো, তারা কিন্তু এগুলো সমস্যার সমাধান করার মতো সুযোগ পায় না, বা তাদের যে চিন্তাধারাটা স্পেসটা পায় না, যার কারণে তারা কিন্তু তাদের চেষ্টাটা কিন্তু ছেড়ে দেয়, তাদের হালটা ছেড়ে দেয়। এই জন্যই হয়তো বহির্বিশ্ব থেকে বাংলাদেশ মানে এই উদ্ভাবনের দিক থেকে হয়তো অনেক পিছিয়ে। শুধু উদ্ভাবনের দিক দিয়ে না, আমাদের দেশ অনেক চিন্তাধারায় অনেক পিছিয়ে আছে, বিকজ তাদের যে মেন্টালিটি, তারা যে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে চিন্তা করে, আর আমরা কিন্তু এগুলো নিয়ে ভাবতেও পারি না। মানে তারা যে করে ফেলছে আমরা এগুলো নিয়ে ভাবতেও পারি না। কিন্তু হচ্ছে আমাদের তো বসে থাকলে চলবে না, আমাদের তো চেষ্টা করতে হবে যে আমরা যেমন ছোট ছোট বিষয়গুলো আমরা চাইলে বাইরে থেকে আমরা হচ্ছে ইনপুট না করে আমরা হচ্ছে আমাদের দেশে উৎপাদন করতে পারি। ফর এক্সাম্পল, আমরা ছোট ছোট খেলনা গাড়িগুলো, প্লেনগুলো, টর্চ লাইট বা এই টাইপের যত ডিভাইস আছে ছোট ছোট, এগুলো কিন্তু চাইলে আমরা দেশেই উৎপাদন করতে পারি করে আমাদের ইকোনমিক যে সিস্টেমটা এটা কিন্তু আমরা ইমপ্রুভ মানে বৃদ্ধি করতে পারি, যাতে হচ্ছে আমাদের অর্থনীতিটা ভালো হয়। বাট এটা কিন্তু হয়ে ওঠে না, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস বাইরে থেকে কিনে আনতে হয়, আমাদের দেশে কিন্তু কিছুই উৎপাদন হয় না। তার মানে কি আমাদের মানে চিন্তাও নেই, আমরা যে কাজ করার আগ্রহ আমরা সব কিন্তু হারিয়ে ফেলছি, মানে আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না। এত সীমাবদ্ধতার পরেও আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। তো আপনার মতো যারা এই যে এই উদ্ভাবনের দিকে আসতে চায় কিংবা এখনো পর্যন্ত যারা এই উদ্ভাবনের সাথে সম্পৃক্ত আছে, আসলে বাংলাদেশে এদের অবস্থানটা কেমন বলে আপনি মনে করছেন? এখানে হচ্ছে আমি যাদের সাথে কথা বলেছি, যারা যারা এগুলো প্রজেক্ট নিয়ে কাজ করে, আমি একটা বিষয় তাদের সাথে লক্ষ্য করেছি, তাদের একাডেমিক যে পড়াশোনাটা একটু কম, যার কারণে তারা হচ্ছে লজিক্যালি মানে তারা প্রজেক্ট বানায়, বাট এগুলো লজিক্যালি কীভাবে ইমপ্লিমেন্ট করবে এই বিষয়গুলো আমি তাদের মধ্যে খুঁজে পাইনি। বাট তাদের অনেক নলেজ আছে। আর হচ্ছে যেমন একটা প্রজেক্ট আপনার চিন্তা করতে হবে কিভাবে ইফিসিয়েন্স হয়, কিভাবে আপনার লো কস্টিং হয়, মানে অন্যদের থেকে আলাদা হয়, কম টাকা দিয়ে পাবে, বেশি কাজ দিবে, এরকম চিন্তা করতে হবে। যেমন ফর এক্সাম্পল আমার হচ্ছে আরসি প্লেনটা, এটার কাজ কি? আসলে কিন্তু কোনো কাজ নেই। আমার আরসি প্লেনটা যেটা আকাশে ওর, এটা কিন্তু কোনো কাজ নেই। তাহলে আমি এটা বানিয়েছি কেন? আমি আসলে এটা বানিয়েছি বেসিক আমার যে নলেজটা বাড়ানোর জন্য। এরপর যদি বলি ড্রোনটা, হ্যাঁ এটার কাজ আছে, এটা হচ্ছে বিভিন্ন আমাদের মনিটরিং ক্ষেত্রে কাজে লাগবে, এটা বিভিন্ন জায়গায় খাবার ডেলিভারি দিতে পারবে। আর এটার যে নলেজটা নিয়ে আমি অত্যাধুনিক ড্রোন বানাইতে পারবো, যেটা আমাদের যুদ্ধক্ষেত্রে কাজে লাগতে পারে। তো এই যে ব্যাপারগুলো আমরা রিলেট করতে হবে, একটা প্রজেক্টের সাথে আরেকটা প্রজেক্ট আমাদের কি কানেকশন হবে, কিভাবে কাজ করবে। যেমন আমার ম্যাক্সিমাম প্রজেক্টগুলোই কিন্তু আরডুইনো দিয়ে করা, মানে কম্পিউটার প্রোগ্রামিং করে করা। এগুলোকে হচ্ছে কমান্ড দিতে হয় না, ও অটোমেটিক ওর কাজ ও করতে পারে। ফর এক্সাম্পল, একটা ফুলের গাছের টব, সেখানে পানি নেই, ও হচ্ছে অটোমেটিক পানি দিয়ে দিচ্ছে। আবার যখন দেখছে যে পানি আছে, আবার ও পানি দেওয়া বন্ধ করে দিচ্ছে। এখানে কিন্তু আমাদের কাজটা নাই। তার মানে ছোট্ট একটা প্রজেক্ট, কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা কাজে দিচ্ছে। আমরা যদি এই প্রজেক্টটা আমাদের রিয়েল লাইফে বিভিন্ন এগ্রিকালচারে আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করি, যে আমাদের প্রজেক্টটা হচ্ছে 1 একর বা 2 একর বা 10 একর জায়গার মধ্যে আমাদের এটা করা থাকবে, যে এই একর জায়গার মধ্যে যদি পানি না থাকে আমাদের মেশিন অটোমেটিক অন হবে, আর যখন আবার পানি হয়ে যাবে
মানে পানি যখন থাকবে না মোটরটা তখন অন হবে, তাহলে কি হবে, আমাদের এখানে পানির কিন্তু অপচয় রোধ হবে। ইভেন আমাদের যে গাছের পর্যাপ্ত পানি দরকার মানে ফসলের ক্ষেতে, এটা কিন্তু আমাদের অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু মানে সাশ্রয়ী হচ্ছে, লেবার খরচটা লাগতেছে না এখানে, আমাদের যে বিদ্যুতের অপচয়টা সেটাও কমে যাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো আমাদের, এগুলো আসলে ছোট ছোট প্রজেক্ট দিয়ে আমাদের আগায় যাইতে হবে, যে এগুলো আমরা কীভাবে বড় করতে পারি। কিন্তু এই বড় করার যে স্কোপটা, এটা কিন্তু আমাদের দেশে নেই, যার কারণে আমাদের দেশ একটু পিছিয়ে আছে। আসলে বলে হয়তো আমি মনে আমরা করি। সুযোগ সুবিধা কিংবা পরিবেশ পরিস্থিতির উপরে অনেক অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো সেটা আমরা করতে পারি না। তো যাই হোক, আমরা অনেক গল্প আপনার উদ্ভাবনের শুনলাম।